এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলের সকল শিক্ষার্থীদের স্বাগত। আগের ক্লাসে আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনের কিছু অংশ করিয়েছিলাম। আজকে বাকি অংশটুকু কমপ্লিট করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কোয়েশ্চেন নাম্বার 25, কোন দশায় ক্রোমোজোমগুলিকে লম্বা সুতোর ন্যায় দেখায়? কোন দশায়? দেখো এই রকম লম্বা সুতোর ন্যায় দেখায়, এই রকম লম্বা সুতোর ন্যায় দেখায়। কোন দশায় এরকম লম্বা সুতোর ন্যায় ক্রোমোজোমগুলিকে দেখায়? এটি কোন দশা বলতে পারবে তোমরা? এটি হচ্ছে লেপ্টোটিন দশা বা লেপ্টোটিন উপদশাও বলতে পারো, দশাও বলতে পারো। কোশ্চেনে যা আসবে সেইভাবেই উত্তরগুলো দেবে, ঠিক আছে? তাহলে আমি এখানে অপশান কটা দিয়েছিলাম? লেপ্টোটিন, অপশান বিতে দিয়েছি জাইগোটিন, অপশান সিতে দিয়েছি প্যাকাইটিন, অপশান ডিতে দিয়েছি ডিপ্লোটিন। তো মিওসিস ওয়ান কোষ বিভাজনের যে প্রোফেজ ওয়ান দশার যে উপদশাগুলো কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, 5টা দশা রয়েছে, তাই তো? সেই 5টি উপদশার মধ্যে এই লেপ্টোটিন উপদশায় অর্থাৎ দশায় ক্রোমোজোমগুলোকে লম্বা সুতার ন্যায় দেখায়। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার কি হবে? অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 26, ক্রোমোজোমের কোন অংশে বেমতন্তু যুক্ত থাকে? দেখো এগুলো কি? এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাই তো? এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের থেকে এগুলো কি বলতো? এগুলো হচ্ছে বেমতন্তু। এগুলো কি? বেমতন্তু। তাহলে বেমতন্তু ক্রোমোজোমের কোন অংশে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার অঞ্চলে। তাহলে অপশান এ কি হবে? নিউক্লিয়াস। অপশান বিতে দিয়েছি সেন্ট্রোমিয়ার, অপশান সিতে দিয়েছি সেন্ট্রিওল, অপশান ডিতে দিয়েছি কাইনেটোকোর। তাহলে কোন অঞ্চল? সেন্ট্রোমিয়ার অঞ্চল। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। ক্লিয়ার? এর পরবর্তী কোয়েশ্চেনে আসছি। পরের কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27, কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে? অর্থাৎ বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। কি বললাম? বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। যদি এইভাবে ক্রোমোজোমগুলো অবস্থান করে, এইটাই হচ্ছে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে, ঠিক আছে? এই অঞ্চলে অবস্থান করে। তো কোন দশায়? অপশান এতে দিয়েছি প্রোফেজ, অপশান বিতে দিয়েছি মেটাফেজ, অপশান সিতে দিয়েছি অ্যানাফেজ, অপশান ডিতে দিয়েছি টেলোফেজ। দেখো তোমরা মনে রাখবে, প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজ দশায় এই যে ক্রোমাটিন তন্তুগুলো নিরুদিত হয় এবং সেগুলো স্পষ্টভাবে দেখা যায়, ঠিক আছে? মেটাফেজ দশায় কি হয়? মেটাফেজ দশায় ক্রোমাটিন তন্তুগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয় এবং সেগুলো এইরকম বিষুব অঞ্চল বরাবর সজ্জিত থাকে। অ্যানাফেজ দশায় কি হয়? অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের প্রান্তীয় গমন ঘটে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে অ্যানাফেজিক চলন দেখা যায়, অর্থাৎ এরকম মাঝখানটা ফাঁক হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো এইভাবে দুই দিকে সরে যেতে থাকে ক্রমশ। ক্লিয়ার? টেলোফেজ দশায় কি হয়? টেলোফেজ দশায় নতুন করে আবার দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশা, এগুলো ভালো করে মনে রাখবে। প্রোফেজ দশায় কি হয় বললাম, মনে রাখবে। মেটাফেজ দশায় কি হয় মনে রাখবে। অ্যানাফেজ দশায় মনে রাখবে। টেলোফেজ দশায় কি হয় মনে রাখবে। তো তাহলে কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে? মাত্র এই যে মেটাফেজ দশা, এই মেটাফেজ দশাটা এঁকেছি না, যে ক্রোমাটিনগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয় এবং সেগুলো ক্রোমোজোমের বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 28, ডিপ্লয়েড জাইগোটে ক্রোমোজোম সংখ্যা 40 হলে হ্যাপ্লয়েড গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কত হবে? ডিপ্লয়েড জাইগোট, ডিপ্লয়েড মিন্স 2n সমান সমান 40 যদি হয়, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কি হবে? তাহলে হ্যাপ্লয়েড n
সমান সমান কি হবে 40/2 সমান সমান 20। ঠিক আছে, তাহলে n সংখ্যক হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট মানে n, ডিপ্লয়েড জাইগোট ডিপ্লয়েড মিন্স 2n, এইখানে পাশে লিখে দেবে। যদি ট্রিপ্লয়েড থাকে তাহলে এখানে যা সংখ্যা দেয়া থাকবে বাই 3। ক্লিয়ার? তাহলে হ্যাপ্লয়েড সংখ্যা হবে 20টা। তাহলে আমি অপশান কি কি দিয়েছি? অপশান দিয়েছি দেখো, অপশান এতে দিয়েছি 40, অপশান বিতে দিয়েছি 20, অপশান সিতে দিয়েছি 10টি, অপশান ডিতে দিয়েছি 60টি। তো ক্রোমোজোম সংখ্যা কয়টি হয়েছে? আমার এখানে বেরিয়েছে ক্রোমোজোম সংখ্যা 20টি। তাহলে অপশান বি হবে সঠিক আনসার। তাহলে কি কোন অপশানটা সঠিক আনসার হবে? অপশান বি হবে সঠিক আনসার। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 29, কোনটি সঠিক তথ্য? অপশান এ, ইন্টারফেজের সময়কাল এম দশার থেকে কম। তাই তোমরা নিজেরা মনে করো। অপশান বি, এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। অপশান সি, মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে অবস্থান করে। অপশান ডি, G1 দশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। তো একটি কোষচক্র, আমি কোষচক্রের উপরে আলাদা ক্লাসও করেছি। কোষচক্রের আবারও তাও বলছি, এটা হচ্ছে G1। ঠিক আছে, এই যে পুরো এত দূর পর্যন্ত এটা কি ইন্টারফেজ। ঠিক আছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে জি, আর এই যে অংশটুকু এটা হচ্ছে এম ফেজ। ঠিক আছে, বা মাইটোটিক ফেজ, বা যাকে বলা হয় বিভাজন দশা। তো কোনটি সঠিক? ইন্টারফেজের সময়কাল এম দশার থেকে কম। দেখো তো এখানে যে আমি সাইকেলে দেখিয়েছি, এম ফেজে তো এইটুকু দিয়েছি সময়কাল, তাই না? তার ইন্টারফেজে দেখো কত বড় সময়কাল, তাহলে কি কম না বেশি? নিশ্চয়ই বেশি। তাহলে এই অপশানটা হবে না অপশান এ। এরপরে আসছি, অপশান বিতে দিয়ে রয়েছে এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। দেখো G1 এস, এস দশাটা হচ্ছে ইন্টারফেজেরই একটি উপদশা, তাই তো? এই যে এস দশায়, এস দশা মিন্স সিনথেসিস ফেজ বা সিনথেটিক ফেজ, যা বা যাকে বলা হয় সংশ্লেষ দশা। তো এই দশায় কি ঘটবে? সংশ্লেষ ঘটবে। তা কিসের সংশ্লেষ ঘটবে? নিশ্চয়ই ডিএনএর সংশ্লেষ ঘটবে। তাহলে দেখো এই অপশানটাই ঠিক, তাই না? অপশান সিতে দিয়েছি দেখো, মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দু প্রান্তে অবস্থান করে। নিশ্চয়ই না, আমি এখানেই দেখিয়েছি যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি ইকুয়েটোরিয়াল অঞ্চল, ঠিক আছে, ইকুয়েটোরিয়াল রিজন বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। হবে না। এর পরের কোয়েশ্চেনে আনসারে, এর পরের অপশানে আসছি, G1 দশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। তাও না। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। ঠিক আছে, এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 30, ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়? কোয়েশ্চেনটা কি? ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়? অপশান এ, মেটাফেজ দশায়। অপশান বি, অ্যানাফেজ দশায়। অপশান সি, টেলোফেজ দশায়। অপশান ডি, ইন্টারফেজ দশায়। আচ্ছা, তাহলে কোন দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে? নিশ্চয়ই ইন্টারফেজ তো হবেই না, কোষচক্রের একটি দশা ইন্টারফেজ। তাহলে বাকি পড়ে থাকলো তিনটি দশা। তিনটি দশার মধ্যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি যেহেতু ইকুয়েটোরিয়াল অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে, সেহেতু এখানে কিছুটা হলেও ভাঁজ দেখা যায়। ঠিক আছে, টেলোফেজ দশায় তো পুনরায় দুটি কোপত্য কোষের সৃষ্টি হয়, তো এখানে তো হবেই না। বাকি থাকলো অ্যানাফেজ। কেবলমাত্র অ্যানাফেজ দশাতেই, ঠিক আছে, ক্রোমোজোমগুলি সব থেকে কম কুণ্ডলীকৃত থাকে, কারণ এই সময় ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর দ্বিধা বিভক্ত হয় বা দুই ভাগে বিভক্ত হয়ে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। ক্লিয়ার? সেই কারণেই এই দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে। বুঝতে পেরেছো?
তাহলে সঠিক আনসারটি হবে অপশান বি, অ্যানাফেজ। কোয়েশ্চেন নাম্বার 31, কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা মানে বুদ্ধির প্রশ্ন। অপশান এ প্রোফেজ, অপশান বি ইন্টারফেজ, অপশান সি মেটাফেজ, অপশান ডি অ্যানাফেজ। দেখো ইন্টারফেজ নিশ্চয়ই হবে না, বাকি থাকলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজ দশায় আমি বারবার এঁকে দেখাচ্ছি যাতে তোমাদের ভুল না হয় পরীক্ষায়। প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলো নিরুদিত হয়ে, ঠিক আছে, এগুলো দেখা যায় বা স্পষ্টভাবে ক্রোমোজোমগুলিকে দেখা যায়, ক্রোমাটিন তন্তুগুলিকে। অপশান বি এ রয়েছে ইন্টারফেজ, তো হবেই না। অপশান সি এ রয়েছে মেটাফেজ। মেটাফেজ দশায় কি হয়? ক্রোমোজোমগুলি ইকুয়েটোরিয়াল রিজন বা নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত থাকে। বুঝতে পেরেছ? আর অ্যানাফেজ দশায় কি হয়? অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি কি হয়? দুই মেরুর দিকে সরে যেতে থাকে। এরকম। তো এই দেখো, এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা এইখানেই দ্বিধা বিভক্ত হয়ে যায় বা দুটো খণ্ডে বিভক্ত হয়। অর্থাৎ এই অ্যানাফেজ দশাতে সেন্ট্রোমিয়ারটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এই দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা দ্বিধা বিভক্ত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অপর মেরুর দিকে সরে যেতে থাকে। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে অপশান ডি। এর পরবর্তী কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 32, কখন সমসংস্থ ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ শুরু হয়? অপশান এ লেপ্টোটিন, অপশান বি জাইগোটিন, অপশান সি ডিপ্লোটিন, অপশান ডি ডায়াকাইনেসিস। তো কখন সমসংস্থ ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ শুরু হয়? অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোমগুলো মধ্যে ক্রসিং ওভার ঘটে কখন? প্যাকাইটিন উপদশায়, তাই তো? প্যাকাইটিন উপদশার পরে কি আছে? ডিপ্লোটিন। ডিপ্লোটিন উপদশায় কি হয় বলতো? এই যে কায়াজমা যে ফর্মেশন হয়, এই কায়াজমাগুলো প্রান্তের দিকে সরতে থাকে ধীরে ধীরে। এর ফলে কি হয়? ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণের শুরু হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে ডিপ্লোটিন। আমি এখানে কটা অপশন দিয়েছি? অপশন 4টে দিয়েছি। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো সঠিক আনসারটি হবে ডিপ্লোটিন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি, ডিপ্লোটিন। ক্লিয়ার? এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 33, নাইট্রোজেন একটি প্রয়োজনীয় উপাদান কার? অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি প্রোটিন, অপশান সি ফ্যাট, অপশান ডি ভিটামিন। তো ভিটামিন তো হবেই না, আগের থেকেই জানো। তার মধ্যে আর তিনটের পড়ে থাকলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট কি কি উপাদান নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই তো? আচ্ছা, ফ্যাট কোন কোন উপাদান দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে। আর প্রোটিন কোন কোন উপাদান দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে উত্তরটা পেয়ে গেলে যে নাইট্রোজেন একটি প্রয়োজনীয় উপাদান কার? তাহলে অপশন বি, প্রোটিনের। পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 34, প্রোটিনের কোনটি গঠনগত উপাদান? অপশান এ নাইট্রোজেন, অপশান বি অ্যামিনো গ্রুপ, অপশান সি COOH অর্থাৎ কার্বক্সিল গ্রুপ, অপশান ডি অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের গঠনগত উপাদান অর্থাৎ প্রোটিন কোথার থেকে গঠিত হয়? অ্যামিনো অ্যাসিডগুলি পরপর জোড়া লেগে গঠিত হয় প্রোটিন, তাই তো? তাহলে সঠিক আনসার হবে অপশান ডি অ্যামিনো অ্যাসিড। বুঝতে পেরেছ? এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 35, কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল উপাদান কোনটি? অপশান এ গ্লুকোজ, অপশান বি মল্টোজ, অপশান সি অ্যামিনো অ্যাসিড, অপশান ডি ফ্যাটি অ্যাসিড। তো কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল উপাদান কোনটি? কার্বোহাইড্রেটের সব থেকে সরল উপাদান হচ্ছে কি বলতো? গ্লুকোজ। ঠিক আছে। গ্লুকোজের রাসায়নিক সংকেত কি? C6H12O6।
বুঝতে পেরেছো? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ গ্লুকোজ। মনে রাখবে এগুলো। কোয়েশ্চেন নাম্বার 36, প্রতি অণু ফ্যাট গঠিত হয়। এখানে দেখো 1 অণু ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারল, এইভাবে অপশানগুলো দেয়া রয়েছে। তো দেখো ফ্যাটটা ভাঙলে কি হয়, প্রথমে লিখে নেবে বা মনে রেখে দেবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তো ফ্যাটটা ভাঙলে কি হয় না, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, তাই তো? তাহলে কয় অণু ফ্যাটি অ্যাসিড? 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল মিশ্রিত হয়ে উৎপন্ন হয় কি, ফ্যাট। তাহলে এখানে একটি কোনটি আছে, 3 অণু ফ্যাটি অ্যাসিড, এই দেখো অপশান সি এ রয়েছে, তাই না? তাহলে আর কিচ্ছু দেখার দরকার নেই, সঠিক আনসার হচ্ছে অপশান সি। অত বড় বড় যদি অনেক অপশান থাকে তাহলে এগুলো মনে রেখে দেবে, যাতে অপশান যতই বড় আসুক না কেন তোমার আনসারের সাথে, তোমারটার সাথে যেটা ম্যাচ করবে তুমি সেটাতেই রাইট দেবে। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 37, নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড অপশান এ দেহে সংশ্লেষিত হয়, অপশান বি দেহে সংশ্লেষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 37, নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড অপশান এ দেহে সংশ্লেষিত হয়, অপশান বি দেহে সংশ্লেষিত হয় না, অপশান সি খাবারের সঙ্গে গৃহীত হয়, অপশান ডি এটি পুষ্টি উপাদান নয়। তো নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডটি কি? এই নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয়, ঠিক আছে, মনে রাখবে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 38, ডিএনএ অণু হলো অপশান এ সিঙ্গেল হেলিক্স, অপশান বি ডাবল হেলিক্স, অপশান সি নন হেলিক্স, অপশান ডি সবগুলিই ঠিক। তো ডিএনএ অণুটা কি? ডিএনএ হচ্ছে একটি ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ ডাবল হেলিক্স, ঠিক আছে? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি, অর্থাৎ ডিএনএ এইরকম একটা গঠন, তাই না? এরকম একটা গঠন ডিএনএ। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 39, ফাজ ভাইরাসে থাকে যে জেনেটিক পদার্থ, অপশান এ ডিএনএ, অপশান বি ডিএনএ ও আরএনএ, অপশান সি আরএনএ, অপশান ডি আরএনএ। তো ফাজ ভাইরাসে থাকে যে জেনেটিক পদার্থ সেটি কি? এক কথায় মনে রেখে দেবে যে ডিএনএ। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। এর পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 40। কোয়েশ্চেন নাম্বার 40তে কি আছে? কোন আরএনএ প্রোটিন সংশ্লেষে বার্তা বহন করে? বার্তা মিন্স মেসেঞ্জার, ঠিক আছে? তো এখানে মেসেঞ্জার কোথায় আছে? তো মেসেঞ্জার মিন্স এম, আরএনএ, তাহলে আরএনএ এখানে লিখে নাও। তাহলে এখানে এমআরএনএ কোথায় আছে? এই যে, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। তাহলে এইভাবেই আনসারগুলো করবে, কোনো দিকে তাকাবে না। কোয়েশ্চেন নাম্বার 41, অ্যামিনো অ্যাসিড নির্মাণ করে, অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি প্রোটিন, অপশান সি ফ্যাট, অপশান ডি নিউক্লিক অ্যাসিড। আগেই বলেছি প্রোটিনের গাঠনিক সংগঠন কি, প্রোটিন গঠিত হয় কোথা থেকে? অ্যামিনো অ্যাসিড থেকে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড নির্মাণ করে কি তাহলে? প্রোটিন। এ তো সহজ কথা, তাহলে অপশান বিটাই হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 42, নিম্নলিখিত কোন অণুতে শক্তি সঞ্চয় থাকে? অপশান এ আরএনএ, অপশান বি এডিপি, অপশান সি এটিপি, অপশান ডি ডিএনএ। তো কোন অণুতে শক্তি সঞ্চয় থাকে? শক্তি সঞ্চয় থাকে কেবলমাত্র এটিপির মধ্যে, তাই তো? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 43, উদ্ভিদের কোষ প্রাচীরের কোন কার্বোহাইড্রেট থাকে? কি বললাম? উদ্ভিদের কোষ প্রাচীরে কোন কার্বোহাইড্রেট থাকে? অপশান এ শ্বেতসার, অপশান বি কাইটিন, অপশান সি সেলুলোজ, অপশান ডি গ্লাইকোজেন। তো উদ্ভিদের কোষ প্রাচীরে যে কার্বোহাইড্রেটটি থাকে সেটি হচ্ছে অপশান সি সেলুলোজ।
এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 44। কোন জৈব অণুতে পেপটাইড বন্ড থাকে? অবশ্যই পেপটাইড বন্ড কিসে থাকে? কার্বোহাইড্রেট, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। তো প্রোটিনেই, কারণ প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড থেকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। বুঝতে পেরেছ? এর পরের কোয়েশ্চেন আসছি 45। সম্পৃক্ত ফ্যাট হলো অপশান এ ঘরের উষ্ণতায় কঠিন, অপশান বি ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু কার্বন অণুর মধ্যে ডাবল বন্ড থাকে না, অপশান সি এটি প্রাণীদেহে থাকে, অপশান ডি ঘরের উষ্ণতায় তরল থাকে। তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ঘরের উষ্ণতায় কঠিন থাকে। কি থাকে? ঘরের উষ্ণতাতেও কঠিন থাকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। বুঝতে পেরেছ? এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 45। কোনটির মধ্যে ডিএনএ থাকে? ক্রোমোজোম, কোষ প্রাচীর, রাইবোজোম, গলগি বডি। নিশ্চয়ই ক্রোমোজোম হবে, ক্রোমোজোম ছাড়া অন্য কি হবে বলো? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 46। এমআরএনএর নিচের কোনটি পলিমার? ওহো, অপশান এ ডি অক্সিরাইবো নিউক্লিওটাইড, অপশান বি রাইবো নিউক্লিওটাইড, অপশান সি ডি অক্সিরাইবো নিউক্লিওটাইড, অপশান ডি রাইবো নিউক্লিওসাইড। তো কোনটি সঠিক আনসার হবে? এখানে হবে রাইবো নিউক্লিওটাইড, এটি হবে সঠিক আনসার। ঠিক আছে? এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 47। নিচের কোনটি পলিস্যাকারাইড? অপশান এ গ্লুকোজ, বি গ্লাইকোজেন, সি মল্টোজ, ডি ল্যাকটোজ। তো কোনটি পলিস্যাকারাইড বলো তো? পলিস্যাকারাইড হলো গ্লাইকোজেন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি গ্লাইকোজেন। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 48। ডিএনএ অণু আরএনএ অণুর থেকে পৃথক নিম্নলিখিত বৈশিষ্ট্যে। অপশান এ একমাত্র সুগার, অপশান বি একমাত্র পিউরিন, অপশান সি সুগার ও পিউরিন, অপশান ডি সুগার ও পিরিমিডিন। তো ডিএনএ আরএনএ অণুর থেকে পৃথক নিশ্চয়ই সুগার এবং পিরিমিডিন, কারণ ডিএনএর সুগার হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএর সুগার হচ্ছে রাইবোজ সুগার। আচ্ছা, ডিএনএর পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন এবং থাইমিন, আর আরএনএর ক্ষেত্রে পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিন। ঠিক আছে? তাহলে এই দুটোর থেকে পৃথক করা যায়। কোয়েশ্চেন নাম্বার 49। ইক্ষু শর্করা কি নামে পরিচিত? অপশান এ টেবিল সুগার, অপশান বি বিজারিত শর্করা, অপশান সি পলিস্যাকারাইড, অপশান ডি সবকটি। তাহলে ইক্ষু শর্করা এই টেবিল সুগার নামেই পরিচিত। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। দেখো, এটা আসলো বলে, এই কোয়েশ্চেনটা আসলো বলে পরীক্ষায়। কোয়েশ্চেন নাম্বার 50। উৎসেচক মাত্রেই অপশান এ প্রোটিন ও লিপিড সমন্বিত, অপশান বি প্রোটিন ও স্টার্চ সমন্বিত, অপশান সি কেবলমাত্র প্রোটিন সমন্বিত, অপশান ডি কেবলমাত্র লিপিড সমন্বিত। তো উৎসেচক মানেই কি হবে? উৎসেচক মানেই প্রোটিন ধর্মী, অর্থাৎ কেবলমাত্র প্রোটিন সমন্বিত হবে। তাহলে সঠিক আনসার হবে অপশান সি। বুঝতে পেরেছ? এর পরের কোয়েশ্চেনে আসছি 51। কোন উৎসেচকের ক্রিয়া সর্বাপেক্ষা দ্রুত? কোন উৎসেচকের ক্রিয়া রয়েছে এমন যার সর্বাপেক্ষা ক্রিয়াটা দ্রুত? তাহলে হবে কার্বনিক অ্যানহাইড্রেজ। এই উৎসেচকের ক্রিয়া সব থেকে দ্রুত হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 52। উৎসেচক প্রথম কোথায় আবিষ্কৃত হয়? অপশান এ স্যাকারোমাইসিস, অপশান বি মাইকোব্যাকটেরিয়াম, অপশান সি ওরাইজা, অপশান ডি অ্যাভিনা। তো উৎসেচক প্রথম আবিষ্কৃত হয় এই স্যাকারোমাইসিসে। কোথায়? স্যাকারোমাইসিসে, মনে রাখবে। সঠিক আনসার হচ্ছে অপশান এ স্যাকারোমাইসিস। ঠিক আছে? এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 53। কোন কোষীয় উপাংশে উৎসেচক অনুপস্থিত? অপশান এ রাইবোজোম, অপশান বি লাইসোজোম, অপশান সি কোষ পর্দা, অপশান ডি কোনোটাতেই নয়। তো কোন কোষীয় উপাংশে উৎসেচক অনুপস্থিত? কোন এমন কোষীয় উপাংশ আছে? এটি উৎসেচক স্ব-আকোষ সংজ্ঞানুগুলোতেই কম বেশি থাকে, সেজন্য কোনোটাই নয় উত্তর হবে। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 54। উৎসেচক হলো অপশান এ সজীব, অপশান বি নির্জীব, অপশান সি উভয়ই, অপশান ডি কোনোটাই নয়। তো উৎসেচক হচ্ছে এক ধরনের নির্জীব। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। এর পরের কোয়েশ্চেন আসছি,
কোয়েশ্চেন নাম্বার 55, জাইমোজেন হলো অপশান এ প্রো উৎসেচক, অপশান বি কো উৎসেচক, অপশান সি আইসো উৎসেচক, অপশান ডি অ্যান্টি উৎসেচক। তো জাইমোজেন কি? জাইমোজেন হচ্ছে এক ধরনের প্রো উৎসেচক। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান এ। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 56, প্রত্যেকটি উৎসেচক কাজ করে অপশান এ প্রোটিনের ওপর, অপশান বি সাবস্ট্রেটের ওপর, অপশান সি যে কোনো যৌগের ওপর, অপশান ডি সব কয়টি। তো প্রত্যেকটি উৎসেচক কাজ করে কিসের ওপর বলতো? সাবস্ট্রেটের ওপর। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে, এই কোয়েশ্চেনটা আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 57, উৎসেচকের ক্রিয়া সব থেকে ভালো হয় অপশান এ 30 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অপশান বি 40 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অপশান সি 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অপশান ডি 10 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো উৎসেচকের ক্রিয়া সব থেকে ভালো হয় কত ডিগ্রি? এই 25 থেকে 40 ডিগ্রি, অর্থাৎ এই সি এর অপশানটাই সঠিক হবে। সঠিক আনসার হবে কি? অপশান সি 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বুঝতে পেরেছো? পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নম্বর 58, হলো এনজাইম হলো অপশান এ অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর, অপশান বি এন্ডো এনজাইম প্লাস এক্সো এনজাইম, অপশান সি আইসো এনজাইম প্লাস অ্যান্টি এনজাইম, অপশান ডি কোনোটাই নয়। হলো এনজাইম হচ্ছে অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর, এই দুটো মিলে হয় হলো এনজাইম। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 59, অ্যাক্টিভেটর হলো অর্থাৎ এনজাইম অ্যাক্টিভেটর হলো অপশান এ এনএডি, অপশান বি এফএডি, অপশান সি ক্লোরিন, অপশান ডি সোডিয়াম। তো এনজাইম অ্যাক্টিভেটরটা কি? এই যে ক্লোরিন, এটি হচ্ছে এনজাইম অ্যাক্টিভেটর। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। বুঝতে পেরেছো? পরের কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 60, মাইকেলিস মেন্টেন ধ্রুবক চিহ্নিত করা হয় কিসের দ্বারা? অপশান এ কেএম দ্বারা, অপশান বি কেএন দ্বারা, অপশান সি ভি ম্যাক্স দ্বারা, অপশান সি ডি সবকটি। তো মাইকেলিস মেন্টেন চিহ্নিত করা হয় এই কেএম দ্বারা। মাইকেলিস মেন্টেনকে এই কেএম দ্বারা চিহ্নিত করা হয়। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। তো কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং ভিডিওটি চটপট তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকার পায়। এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ।